ওকে, আমরা খেয়াল করছি যে দিনে দিনে আসলে আমাদের প্রেজেন্স খুব কমছে। এর কারণটা কি? এনি অবজারভেশন ফ্রম ইউর সাইডস? একটু ধরো, 1 মিনিট প্লিজ। যে দিনে দিনে প্রেজেন্স কমার কারণটা কি আসলে? স্যার মেবি দুপুরে খাওয়ার পর সবাই ঘুমিয়ে গেছে। দুপুরের পরে খাওয়ার পর ঘুমায় গেছে, তা আগে তো ঘুমাইতো না সবাই। না স্যার, মিড টার্মের পর থেকে স্যার সব ক্লাসে এরকম অবস্থা স্যার। স্যার এই মনে করেন স্যার 18-20-এর উপরে স্যার স্টুডেন্টই পাওয়া যায় না কোনো ক্লাসে। না, সেটাই বেশি দেখছি। 22 জন। এখন এটা কি মানে সব ক্লাসে একই অবস্থা, নাকি শুধু আমার ক্লাস আমি ফেস করছি একই এটা নিয়ে অবস্থা আমি? স্যার, একই অবস্থা। স্যার সব ক্লাসে স্যার স্যার একই অলমোস্ট অবস্থা। সব ক্লাসে এরকম অবস্থা। আচ্ছা, ওকে, তার মানে কি মিডের পরে হয় সবাই ফেড আপ, নাহলে সবাই খুবই কনফিডেন্ট, দুইটা যে কোনো একটা। মিডের পরে স্যার নিজেরা নিজেরা ছুটি করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আর 1 সপ্তাহ যাক, আর 1 সপ্তাহ পরে আমরা দেখবো কি অবস্থা হয়। ওকে, ফাইন, উই হ্যাভ টু স্টার্ট দ্য ক্লাস এন্ড আওয়ার টপিক ফর for the starting after midterm exam, I mean for the final exam. The topic name is fragments. Okay, what is your idea about fragments? Did you ever see this topic name in English language especially? ফ্র্যাগমেন্টস নামে টপিকটাকে কখনো আমরা দেখেছি কোনো ধরনের কোনো গ্রামার বা কোনো ল্যাঙ্গুয়েজ স্টাডির মধ্যে? সম্ভবত দেখি নাই। ফ্র্যাগমেন্টস এর শাব্দিক অর্থ কি বলতো? আমরা যদি এটাকে ওয়ার্ড মিনিং হিসেবে বলি তাহলে কি অর্থ দিবে? স্যার টুকরা কিংবা খণ্ডিত। টুকরা, ইয়েস, এক্স্যাক্টলি, টুকরা অথবা খণ্ডিত অংশ। ধরা যাক একটা তোমাকে একটা আয়না তোমার সামনে দেওয়া হলো, সেই আয়নাটা অনেক বড় একটা আয়না, এই আয়নাটা তুমি একটা পাথর ছুঁড়ে মারলে, ছোট একটা এক টুকরা পাথর ছুঁড়ে মারলে, তাহলে ওই আয়নার অবস্থা কি হবে বলো তো? এটা কি আস্ত থাকবে নাকি ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে? স্যার পিসেস হয়ে যাবে। অবশ্য, ইট উইল বি ব্রোকেন ইনটু পিসেস, এটা বিভিন্ন ছোট ছোট টুকরাই বিভক্ত হয়ে যাবে। এখন এই যে আমরা ছোট টুকরা ব্যবহার করছি, এই টুকরা মানে আমরা আয়না যে দেখি, আয়না আয়না আমাদের দেখার মূল উদ্দেশ্য কি থাকে? বিভিন্ন রকম উদ্দেশ্য থাকতে পারে আয়নার, কিন্তু জেনারেলি আমরা বাসায় যে আয়নাগুলো ব্যবহার করি, এই আয়নার উদ্দেশ্য কি থাকে? আমাদের প্রতিবিম্ব দেখা, তাই না? আমাদের রিফ্লেকশন যেটা আমরা দেখি, সেটা দেখার জন্য আমরা চুল আঁচড়ানোর কাজে, বিভিন্ন সময় আমাদের ফিজিক্যাল অ্যাটায়ার দেখার কাজে, বা ড্রেস কোড ঠিক আছে কিনা সেটার ক্ষেত্রে আমরা আয়না ব্যবহার করে থাকি। এখন ধরো যাক তুমি মুখ দেখার একটা আয়না বাজার থেকে কিনে নিয়ে গেলে 10 টাকা দিয়ে। এখন এই আয়নায় তোমার কাজ হচ্ছে তুমি মুখ দেখবা, বা মুখে হয়তো ক্রিম বা অন্য কিছু মাখবা, বা অনেক সময় ছেলেরা শেভ করার ক্ষেত্রে হয়তো আয়না ব্যবহার করে থাকে। এখন একটা আয়নার টুকরা, ধরো একটা আয়না ভেঙে 2 টুকরা হয়ে গেল, তাহলে এই টুকরা দিয়ে কি তুমি তোমার পারপাস সার্ভ করতে পারবা না? পারবা, অর্থাৎ যে মুখ আমরা একটা পূর্ণ আয়নায় দেখতাম, একটা আয়না ভেঙে 2 টুকরা হলেও কিন্তু আমরা সেই টুকরা দিয়েও কিন্তু মুখ দেখতে পাবো। কিন্তু আমরা কি ওই যে ভাঙা যে আয়না, এটাকে কি পূর্ণ আয়না বলি? না স্যার। না, তখন আমরা এটাকে বলি একটা টুকরা। আমাদের ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে বিষয়টা ঠিক এরকম হবে যে আয়নায় তুমি দেখতে মনে হচ্ছে তোমার উদ্দেশ্য সাধন হচ্ছে, কিন্তু আসলে আমরা ওই টুকরাটাকে আয়না বলছি না। বাক্যের ক্ষেত্রে কি হয়, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয় দেখো, যে কখনো কখনো এমন কিছু পরিস্থিতি আসে যে একটা সেন্টেন্স দেখতে একদমই একটা সেন্টেন্সের মতো, কিন্তু আসলে তুমি যদি তাকে জাস্টিফাই করো, তাকে যদি তুমি অ্যানাটমি করো, ব্যবচ্ছেদ করো, তাহলে দেখবা যে এটা আসলে একটা বাক্য হয়নি। তাহলে একটা সেন্টেন্স বাক্য হলো কিনা এটা জাস্টিফাই করা কয়টা উপায় আমাদের কাছে রয়েছে? We have two ways, very important part of this topic. We have two ways to justify a perfect sentence. একটা সেন্টেন্স সেটা সঠিক হলো কিনা সেটা জাস্টিফাই করার জন্য, বা পারফেক্ট হলো কিনা সেটা জাস্টিফাই করার জন্য আমার কাছে দুইটি উপায় রয়েছে, যাকে আমরা অনেক সময় প্রবাদের ভাষায় বলে থাকি, বা তো যে আমাদের কথ্য ভাষায় বাংলায় এটা এভাবে বলা হয় যে আগে দর্শনদারি, তারপর
গুণ বিচারি। গুণ বিচারি স্যার। তো আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। একটা বাক্য বাক্য কিনা, দেখতে সেটা বাক্য কিনা সেটা প্রথমে, তারপর হচ্ছে আমরা তার গুণ বিচার করব, তার কোয়ালিটি জাজ করব, আই মিন তার স্ট্রাকচার দেখব যে একটা বাক্য হওয়ার জন্য যে ধরনের স্ট্রাকচার থাকা উচিত বা যে ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত তার মধ্যে রয়েছে কিনা। এটা জাস্ট আমরা এতক্ষণ যেগুলো বাংলায় কথা বললাম এটা হচ্ছে সব একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের এই টপিকের। নাও উই এন্টার দ্য টপিক। Number one, we can judge or we can identify a perfect sentence in two ways. Number one, according to the appearance of the sentence. Number two, according to the structure of the sentence. কখনো কখনো এটার কখনো কখনো না, সবসময় একটা বাক্যকে দুভাবে জাজ করা যাবে। একটা হচ্ছে তাকে দেখে, তার অ্যাপিয়ারেন্স, তার বহিরাবরণ দেখে তাকে জাজ করতে হবে, এবং সেকেন্ড হচ্ছে তার স্ট্রাকচার, তার গঠন দেখে জাজ করতে হবে। তো বহিরাবরণ বা অ্যাপিয়ারেন্স আমরা যেটাকে বলছি তাকে সেটা কিরকম, সারফেস লেভেল থেকে আমরা কিভাবে একটা বাক্যকে বাক্য হিসেবে চিনতে পারি। We can identify the perfect sentence into two ways. Number one, according to the appearance, and number two, according to the structure. অ্যাপিয়ারেন্স অনুসারে এবং তার স্ট্রাকচার অনুসারে। এখন আসি আমরা এক নম্বর পয়েন্টে, যে অ্যাপিয়ারেন্স অনুসারে আমরা একটা বাক্যকে কিভাবে জাজ করতে পারবো বা জাস্টিফাই করতে পারবো। একটা বাক্য দেখে চেনার উপায় কি কি? এন আইডিয়া? বলতে পারবা কেউ? অপশন এ, একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, না অবজেক্ট এটা তো গঠন। একটা শব্দ, একটা বাক্যকে দেখে থেকে তুমি বলতে পারবা যে মানে তার গঠন বা বাইরের আবরণ দেখে বলতে পারবা যে এটা কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব? না, সেটা তার অবস্থান দেখে বুঝতে হবে, তার পার্টস অফ স্পিচ দেখে তারপরে বিভিন্ন ভাবে আমরা তাকে জাজ করতে পারি। তাহলে অ্যাপিয়ারেন্স অনুসারে আমরা দুভাবে দেখতে পারি। নাম্বার ওয়ান, নাম্বার এ, ক্যাপিটালাইজেশন এট দ্য বিগিনিং। কি হয় সাধারণত একটা শব্দ, একটা বাক্য, সেটা বাক্য হলো কিনা তার শুরুতে কি থাকে, একদম স্টার্টিং যে লেটার থাকে সেটা কেমন থাকে, বড় হাতে হয়, বড় হাতে থাকে। আমরা এরকম অনেক সময় দেখেছি না যে আমাদের স্কুলের টিচার বা আমাদের টিচারদেরকে যে যদি শুরুতে ক্যাপিটালাইজেশন না থাকে তাহলে মার্কস কেটে নিতেও কিন্তু আমরা দেখেছি কখনো কখনো, বাক্যটাকে ভুল হিসেবে দেখা হয়। এবং অবশ্যই সেটা ভুল। এন্ড নাম্বার বি, শেষে কেমন থাকে? শুরুতে যদি ক্যাপিটালাইজেশন থাকে, শুধু কি ফুল স্টপ আর কিছু, বা অন্য এক্সক্লেমেটরি অর কোশ্চেন মার্ক, কমা, কমা দিয়ে কি হয়? না কমা না দিয়ে কি বাক্য শেষ করা যায়? না স্যার, কোলন, সেমিকোলন, হাইফেন, না, এইগুলো দিয়ে কিন্তু বাক্য এন্ড করা যায় না, শেষ করা যায় না। তাহলে বাক্য শেষ হবে কিভাবে? ফুল স্টপ, ফুল স্টপ, তিনটা পাঞ্চুয়েশন রয়েছে, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, আর এক্সক্লেমেটরি or exclamatory sign. Exclamatory sign কেমন? Like this one. These three punctuations will end the sentence. Sorry. At the ending. So we can judge a sentence according to the appearance by judging two characteristics. Number one, capitalization at the beginning, full stop, question mark, or exclamatory sign at the ending. Now we have to move according to the structure. Structure অনুসারে একটা বাক্যের মধ্যে কি কি থাকতে পারে বা কি কি থাকা ম্যান্ডেটরি? সাবজেক্ট, এটা সাবজেক্ট, ভার্ব, Number A, subject. Number two, ভার্ব, verb, and number three, অবজেক্ট। আচ্ছা অবজেক্টিভ ম্যান্ডেটরি না স্যার, না, না। আমরা বিভিন্ন সময় দেখেছি না গ্রামারে বা ছোটবেলায় পড়ার সময় যে অবজেক্টের পরে সবসময় ব্র্যাকেটে বাংলা গ্রামার, মানে বাংলায় লেখা ইংলিশ গ্রামার হলে সেখানে লেখা থাকতো যদি থাকে, আর ইংলিশ ভার্সন হলে আমরা দেখেছি সেখানে লেখা থাকে অবজেক্টের পরে ইফ এনি। তাহলে অবজেক্ট কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তাহলে সাবজেক্ট এবং ভার্বের সাথে আরেকটা জিনিস রয়েছে যেটা ম্যান্ডেটরি, সেটা কি?
দ্যাট ইজ লজিক্যাল মিনিং। শুধু মিনিং থাকলে হবে না, লজিক্যাল মিনিং। ধরো গরু আকাশে ওড়ে, বাংলায় আমরা দেখেছি একটা সার্থক বাক্যের কয়টা কোয়ালিটি থাকতে হয়, কয়টা গুণ থাকতে হয়? 3টা, আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং উদ্দেশ্য। এই যে সব ভুলে গেছো। আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। আসক্তি না কিন্তু, অ্যাডিকশন না, হচ্ছে আসক্তি। ওকে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই 3টা গুণ একটা বাক্যের মধ্যে থাকতে হবে। তোমাদের কিন্তু কুইজ কম্পিটিশন আছে সামনে বিসিএস সিলেবাস অনুসারে, যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। 11 তারিখ আজকে নোটিশ সার্কুলেটেড হবে। সিলেবাস ফিক্স করে দেওয়া আছে একদম, এমন না যে পুরো সিলেবাস ধরে বসে বিসিএস যা আসে সব পড়ে আসো, তা না। রাইটার ফিক্স করে দেওয়া আছে, বাংলায় ইংলিশেও রাইটার ফিক্স করে দেওয়া আছে। তারপরে কোন গ্রামার কোন চ্যাপ্টার থেকে আসবে সেটাও ফিক্স করে দেওয়া আছে। জেনারেল নলেজ এখানেও চ্যাপ্টার ফিক্স করে দেওয়া আছে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু একটু প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো কুইজ কম্পিটিশনে। স্যার রেজিস্ট্রেশন করতে হবে? মানে রেজিস্ট্রেশন মানে টাকা দিয়ে না আর কি। না না স্যার, মানে এমনিতে তো কুইজে ঢোকা যায়, লিংক দিলে ঢোকা যায়, আবার রেজিস্ট্রেশন অগ্রিম করা লাগবে কিনা? সবাই তো পাবে না, যারা রেজিস্ট্রেশন করবে না আচ্ছা তারা তো আচ্ছা লিংকটা পাবে না। আচ্ছা তাদের আচ্ছা তুমি রেজিস্ট্রেশন যখন করবা তখন তোমার কাছে মেইল অ্যাড্রেস চাওয়া হবে, ওই ওকে স্যার। মেইলের মাধ্যমে পরবর্তীতে পার্টিসিপেন্টদের সাথে কমিউনিকেট করা হবে আর কি। তো মেইলেই ডেমো সেশনের লিংক দেওয়া হবে, বা হচ্ছে আমাদের মেইন টেস্ট যখন হবে, কুইজ টেস্ট যখন হবে তখন লিংক দেওয়া হবে। টপ প্রাইস 2000 টাকা, মোট 6টা পেইড প্রাইজ আছে। আচ্ছা স্যার, একটু কথা বলি স্যার, হ্যাঁ ডোন্ট বলো মাইন্ড। বলো স্যার বলো। আমি আগেও কয়েকটা কুইজে মানে অ্যাটেন্ড করেছিলাম, হ্যাঁ বাট আমাদের কুইজের সম্পর্কে একটু চিন্তা ভাবনা করতে যে সময় লাগে এর মধ্যে না অনেক অ্যান্সার দিয়ে দেয়। তো আমার কাছে কেন জানি মনে হলো যে কুইজ সম্পর্কে তাদের মনে হয় হোপসো আগের থেকে কোনো আইডিয়া আছে। মানে আমাদের সিনিয়র ভাইয়েরা তো আসলে আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ পার্টিসিপেট করে। হ্যাঁ হ্যাঁ তো স্যার কোশ্চেন কি মানে ফ্লাশ হওয়ার কোনো চান্স আছে কোনো স্যার? চান্স নাই কোশ্চেন ফ্লাশ হওয়ার। আমি নিজে তো আচ্ছা কোশ্চেন স্যার। মডারেশনের সাথে কানেক্টেড আর কি। আচ্ছা এটার আচ্ছা সাথে স্যার। আগেও আমি ছিলাম। যে যে মানে তুমি কি এক্স্যাক্টলি আমাদের সেন্টারের কুইজ গুলোর কথা বলছো নাকি ব্যাটল অফ ব্রেনস এর কথা বলছো? স্যার এটা তো আসলে ওই যে মুজিবরের একটা কুইজ হ্যাঁ হ্যাঁ, গেল বঙ্গবন্ধুর তখন যে স্যার। জি ইয়ে স্যার। যেটা ছিল জি স্যার, বঙ্গবন্ধুর। ওটাতে ছিলাম আমরা স্যার। ওইটা ওইটা হচ্ছে ফিক্স বই থাকে, তো কার কোনটা কমন পড়ে সেটা বোঝা খুব ও টাফ। আচ্ছা আচ্ছা অনেকে আবার আচ্ছা দেখা যায় যে তোমার কাছে যেটা কমন পড়ছে সেটা আমার কাছে কমন না, আবার আমার কাছে যেটা কমন সেটা তোমার কাছে কমন না। ওকে, আচ্ছা স্যার। হ্যাঁ এটা একটা ফ্যাক্টর থাকে। মানে এই বিষয়টা তো আসলে কম্পিটিশন তো অনেকটা গ্যাম্বলিং এর মতো আর কি, যে হয়তো জি তুমি স্যার, এমন কিন্তু একটা স্যার মানে কোশ্চেন আসলো একজন যেটা তুমি পড়ো নাই। দেখলাম, হ্যাঁ একজন দেখলাম স্যার মানে পারলো তো পারলো, একদম টপ পর্যন্ত গিয়ে পারলো। আচ্ছা, মানে এটা দেখে একটু অবাক বাট হয়ে অনেকেই গিয়েছিলাম আছে স্যার। প্রো যারা ধরো বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, এরকম আচ্ছা তো স্যার। অনেক স্টুডেন্ট আছে আমাদের মধ্যে। জি তাদের স্যার অবশ্যই। স্বাভাবিকভাবে তাদের তো ধরো বঙ্গবন্ধু, বাংলাদেশ এই বিষয়গুলো সম্পর্কে তো একদম জি থরো স্যার। নলেজ থাকতে হয়, তো তারা এখানে এগিয়ে থাকে। তবে আজকের মানে এবারের যে টেস্ট এটা শুধুমাত্র বাংলাদেশ এবং বঙ্গবন্ধু নিয়ে না, এটা হচ্ছে একদম বিসিএস এর স্যার, বুঝতে বিসিএস এর পেরেছি। সবটুকু সিলেবাস ইনক্লুড করা হয়নি। সিলেবাস তো অনেক বড়, এখানে ভূগোল আছে, সুশাসন আছে, কম্পিউটার ম্যাথ আছে, আছে স্যার। জেনারেল সায়েন্স আছে, ম্যাথ আছে। আমাদের এই কন্টেন্টে এবারে 5টা কন্টেন্ট নিয়ে হবে, পরের বারে আবার এই 5টা বাদে অন্য 5টা কন্টেন্ট নিয়ে হবে, এভাবে আর কি। আমরা জাস্ট আমাদের স্টুডেন্টদেরকে সিলেবাসের সাথে পরিচিতি করাচ্ছি আর কি, অনেকটা এরকম বিষয়টা। এর সাথে আমাদের হচ্ছে 5টা কন্টেন্ট আছে এবার। বাংলা, ইংলিশ। বাংলা ক্ষেত্রে একদম ফিক্স করে দেওয়া আছে যে কোন কোন চ্যাপ্টার, এমন না যে তোমাকে গ্রামারে সব পড়তে হবে। ওকে, আচ্ছা স্যার। 4টা গ্রামারের চ্যাপ্টার, চারজন রাইটার, মানে 4টা চ্যাপ্টার হচ্ছে লিটারেচার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, আর হচ্ছে আহ, প্রাচীন বাংলার যে চ্যাপ্টারটা আছে এখানে মনে হয় 2টা বা 3টা সেকশন আছে। এই সেকশন গুলো লিমিটেড আর কি। ইংলিশেও ঠিক তাই, কোন কোন গ্রামার আছে সেটা ফিক্স করে দেওয়া আছে। আবার 4জন রাইটার আছে ইংলিশে ফিক্স করা, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যাক, সিলেবাস গুলো দিয়ে দেওয়া হবে। বাংলাদেশ স্ট্র্যাটেজির ক্ষেত্রে এরকম সাল উল্লেখ করে দেওয়া আছে, এত সাল থেকে এত সাল পর্যন্ত। আন্তর্জাতিকও একদম ফিক্স করে দেওয়া আছে, লিমিটেড, যাতে সময় তো কম, মাত্র 10 দিন টাইম পাবে সবাই। তো সেক্ষেত্রে এরকম আহামরি যে খুব বিশাল বড় সিলেবাস তা না। যাদের ইন্টারেস্ট আছে, যারা এটার সাথে মানে নিজেকে ইন্ট্রোডিউস করাতে চাও, অ্যাটেন্ড করতে পারো আর কি। ওকে স্যার। হার জিত তো পরের ব্যাপার, বা পুরস্কার জেতা সেটা আসলে ডিপেন্ড করবে অন্য পার্টিসিপেন্টদের সাথে তোমার কতটুকু ভালো পার্টিসিপেশন সেটার উপরে। বাট এই স্যার কবে কম্পিটিশনটাও হবে একটা কুইজটা? 11 তারিখ আজকে নোটিশটা যাবে, তোমরা অ্যাটেন্ড করো। যাদের জবের ক্ষেত্রে গভর্নমেন্ট জবের প্ল্যান আছে তারা এটাতে অ্যাটেন্ড করতে পারো। গভর্নমেন্ট জব মানে শুধু বিসিএস না,
ইভেন যাদের সাবজেক্টিভ জবেরও প্ল্যান আছে, অর্থাৎ কম্পিউটার রিলেটেড যে সমস্ত জবগুলো গভর্নমেন্ট জবের প্ল্যান আছে, তারাও এটাতে অ্যাটেন্ড করতে পারো। ভালো একটা পরিচিতি ঘটবে সিলেবাসের সাথে তোমাদের। স্যার রেজিস্ট্রেশনের লিংকটা কোথায়? ওটা তোমাদের ডিপার্টমেন্টের পেজে যাবে, বিভিন্ন অনেকগুলো প্ল্যাটফর্মে যাবে, বাট তোমাদের ডিপার্টমেন্টের পেজে এটা অবশ্যই শেয়ার করা হবে। ওকে, তখন তোমরা ওখান থেকে পাবা। আজকে ব্যানার সহ রাতের মধ্যেই হোপফুলি এটা শেয়ার হয়ে যাবে। ওকে, যাই হোক, আমি ইনভাইট করলাম তোমাদেরকে, তোমরা অ্যাটেন্ড করতে পারো। আমি এবারে তদারকিতে আছি পুরো কুইজ কম্পিটিশনের। আজকে এটা ফাইনালাইজড ওর একটু আগে। ওকে, ফাইন। আমরা তাহলে এখানে যাচ্ছি যে আমরা সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম, যে একটা সেন্টেন্স পারফেক্ট সেন্টেন্স কিনা সেটা বাংলায় তিন ভাবে দেখা হয়: আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। যেমন যে একটু আগে একটা এক্সাম্পল বললাম যে গরু আকাশে ওড়ে, বাক্যটার মধ্যে কি কোনো কিছু ঘাটতি আছে বলে মনে হয়? না, কোনো তেমন দৃশ্যত কোনো ঘাটতি নেই। এখানে সাবজেক্ট আছে গরু, কে ওড়ে, গরু কোথায় ওড়ে, আকাশে। অবজেক্ট আছে, এখানে ভার্ব আছে কি করে, ওড়ে। সবই ঠিক আছে, কিন্তু সাবজেক্ট ভার্ব সবই ঠিক আছে। সমস্যা একটা যে তার মিনিং যেটা সে দিচ্ছে সেটা লজিক্যাল না। গরু কি আকাশে উঠতে পারে? না। তাহলে এটা হচ্ছে ইলজিক্যাল মিনিং দিচ্ছে। এখন তাহলে বলতে পারো যে স্যার তাহলে লিটারেচারে কিভাবে হয়? সাহিত্যে তো অনেক কিছু এরকম থাকে, অলিক কল্পনা উপর নির্ভর করা। না, সাহিত্যের ব্যাপারটা আলাদা। ওখানে ওটাকে বলা হয় ফিগার অফ স্পিচ। সেখানে তুমি একটা নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে সাহিত্য হিসাবে তাকে রচনা করছো, কিন্তু যখন তুমি স্বাভাবিক একটা বাক্যে বলবো যে গরু আকাশে ওড়ে, এই তথ্যটা সঠিক নয়, কারণ এটা লজিক্যাল মিনিং দিচ্ছে না। তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে যখন বলছি যে একটা ইংলিশ সেন্টেন্স, সেটা সেন্টেন্স কিনা আমরা দুভাবে জাজ করতে পারি। প্রাথমিকভাবে primarily we can judge the sentence in two ways: number one, according to the appearance, and number two, according to the structure. According to the appearance, there is capitalization at the beginning and full stop, question mark, and exclamatory sign at the ending. But according to the structure, it is subject at the beginning, subject, verb, and logical meaning. Now we can give an example. ধরা যাক এখান থেকে একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, আফটার দ্য শপিং মল ওপেন্ড। বলো তো এই যে বাক্যটা এখানে দেওয়া হয়েছে, এই বাক্যটা আমরা প্রথমে অ্যাপিয়ারেন্স অনুসারে দেখি। অ্যাপিয়ারেন্স অনুসারে বাক্যে কি কোনো প্রবলেম আছে? না স্যার। বাক্যের শুরুতে কি রয়েছে? ক্যাপিটাল লেটার আছে এবং শেষে ফুল স্টপ আছে। শেষে ফুল স্টপ রয়েছে, সবকিছু ঠিকঠাক। যদি এমন হতো আফটার এটা স্মল লেটার, এখন কি ঠিক হতো? না স্যার। অ্যাপিয়ারেন্স অনুসারে এখন এটা ঠিক হতো না। এবার আমরা আসি তার স্ট্রাকচার অনুসারে তাকে জাজ করতে আসি, যে এই বাক্যের সাবজেক্ট কে? দ্য শপিং মল। দ্য শপিং মল। আফটার দ্য শপিং মল ওপেন, তাহলে দ্য শপিং মল এটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব ওপেন্ড। তাহলে স্ট্রাকচার অনুসারে আমি দুইটা অংশ কিন্তু অপশন এ এবং অপশন বি সেটা পেয়ে গেলাম, সাবজেক্টে পেয়েছি, ভার্বও পেয়েছি। এখন আসি মিনিং এর ক্ষেত্রে, এই পুরো বাক্যের অর্থ কি দাঁড়ায়? ওপেন মানে এখানে আসলে মানে কোনো কিছু খুলে ফেলে না, এখানে ওপেন মানে হচ্ছে চালু হওয়া, মানে শপিং মল গুলি চালু হওয়ার পর। তাহলে আফটার দ্য শপিং মল ওপেন, শপিং মল গুলি চালু হওয়ার পর তোমার কাছে কি মনে হয় যে এই বাক্যটা কি তোমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পেরেছে? না স্যার। পারেনি। কিসে কিসে বাধা দিল বা কিসে লিমিট করে ফেললো? লজিক্যাল মিনিংটা নেই এখানে। মানে সেই লজিক্যাল মিনিং এর যে গ্যাপ তুমি দেখতে পাচ্ছ বা যে ক্রাইসিস তুমি দেখছো, সেটা কার কারণে? আফটার এর কারণে। যে শপিং মল গুলি চালু হওয়ার পর কি হয়েছিল, আমার মন জানতে চাই তারপর কি হয়েছিল, কিন্তু সে উত্তরটা কিন্তু এখানে দেওয়া হয়নি। সে উত্তরটা না দিয়ে আফটার এখানে কিন্তু বাক্যটা শেষ করে ফেলেছে। তাহলে আফটার শব্দটা এমন একটি শব্দ যেটা এখানে এই বাক্যের অর্থকে পঙ্গু করে ফেলছে, ইজন্ট ইট? এই বাক্যের অর্থকে ইলজিক্যাল করে ফেলছে শপিং মল গুলো চালু হওয়ার পর। আমি এখানে আরেকটা এক্সাম্পল দিই। ধরো বিখ্যাত একটা বাক্য যেটা আমরা সবসময় ব্যবহার করি, ইফ ইউ কাম আই উইল গো। এখানে আমরা এই বাক্য অংশটুকু দেখলাম, ইফ ইউ কাম। ধরো এটা একটা বাক্য, এটা কি অ্যাপিয়ারেন্স অনুসারে দেখো তো এখানে কি কোনো প্রবলেম আছে? নেই। তার শুরুতে ক্যাপিটালাইজেশন রয়েছে, শেষে ফুল স্টপ রয়েছে, এবং এখানে একটা সাবজেক্ট রয়েছে ইউ, এখানে ভার্ব রয়েছে কাম। মিনিংও সে একটা দিচ্ছে, কিন্তু মিনিংটা লজিক্যাল কিনা? ইফ ইউ কাম, যদি তুমি আসো। তোমার কাছে কি এই বাক্যটা কমপ্লিট? না স্যার। না, খুব স্বাভাবিকভাবে এই বাক্যটা কমপ্লিট করতে পারেনি। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, আমাদের এখানেই আছে এক্সাম্পল গুলা। এখান থেকে আমরা এক্সাম্পলটা নিচ্ছি, দেখো। ট্রাইং টু টেক আ ব্লাড স্যাম্পল, ইট লুকস লাইক আ সেন্টেন্স, ইজ নট ইট? এই বাক্যটা দেখতে কি পুরো একটা বাক্যের মতো না? জি স্যার।
তার শুরুতে ক্যাপিটালাইজেশন রয়েছে, শেষে লাস্টে ফুল স্টপ ফুল স্টপ রয়েছে। আছে। আমরা কিন্তু আমাদের লেখার মধ্যে প্রচুর পরিমাণে এই জিনিসগুলা এই ভুলগুলো হয়, কিন্তু এই বাক্যের মধ্যে সাবজেক্টকে ব্লাড নাকি? সেটা কি সাবজেক্টের জায়গায় বসেছে ঠিকঠাক মতো? দেখো তো। না স্যার, না স্যার, বসেনি, এখানে কোনো সাবজেক্ট নেই। এখানে ভার্বকে অনেকের কাছে মনে হচ্ছে ট্রাইং, ট্রাইং কি ভার্ব হতে পারে? আমরা প্যারালাল স্ট্রাকচারে প্রচুর পরিমাণে আলোচনা করেছি যে শুধুমাত্র আইএনজি ফর্ম কখনো ভার্ব হতে পারে না। আইএনজি ফর্মকে ভার্ব হতে হলে তার সাবজেক্ট লাগবে, তার সাথে এম ইজ আর লাগবে, তারপরে সেটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে এটা হয়তোবা জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এটা কোনো ভার্ব নয়। টু টেক, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি ভার্ব? ইনফিনিটিভ ভার্ব কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ ভার্ব। সে নিজে কখনো কোনো মিনিং কমপ্লিট করতে পারে না, তাকে অন্য কিছু সে হেল্প করতে পারে, কিন্তু তার মিনিং গুলা নিজে সে কখনো ফুলফিল করতে পারে না। এবং এই এই যেটাকে আমরা বাক্যের মতো দেখছি, এই বাক্যে এখানে কোনো সাবজেক্টও নেই। তাহলে আমরা অপশন এ যেটা ছিল আমাদের স্ট্রাকচার অনুসারে যেটা দেখতে হবে, এটার অ্যাপিয়ারেন্স অনুসারে একটা সেন্টেন্স, কিন্তু যখন আমরা তার স্ট্রাকচার দেখতে যাচ্ছি, তার গুণ বিচারে যখন যাচ্ছি, তখন দেখছি সেখানে সাবজেক্ট নেই, সেখানে কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়নি। আর যখন সাবজেক্ট এবং ভার্বের কোনো একটা মিসিং থাকে, খুব স্বাভাবিকভাবে তার মিনিংটাও লজিক্যাল হবে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। 3 নম্বর সেন্টেন্সে দেখো, আমি এখান থেকে দেখাই 3 নম্বর সেন্টেন্স, 3 নম্বর লাইন আর কি, সেন্টেন্স ঠিক না। এখানে দুইটা বাক্য ব্যবহার করা হয়েছে। কয়টা বাক্য রয়েছে এখানে? আমি দুইটা বাক্য কিভাবে বুঝতে পারছি? অ্যাপিয়ারেন্স দেখে। অ্যাপিয়ারেন্স কি বলছে আমাকে? ফার্স্ট লেটার ক্যাপিটালাইজড এবং তারপর ফুল স্টপ, আবার ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ, তারপর ফুল স্টপ। তাহলে এরকম স্ট্রাকচার কয়টা আছে এখানে? দুইটা। এই জন্য আমি বলছি অ্যাপিয়ারেন্স অনুসারে এখানে দুইটা বাক্য রয়েছে। তো দুইটা বাক্য যদি থেকে থাকে, আমি প্রথম বাক্যটাকে একটু জাজ করি। সাম ইয়াং পিপল, এটা হচ্ছে সাবজেক্ট, আর লার্নিং ভার্ব, এবং তার মিনিং যেটা রয়েছে, সাম ইয়াং পিপল আর লার্নিং ওল্ড ফ্যাশন ডান্সেস। কিছু ইয়াং মানুষ এখন নতুন করে এসে তারা আবার পুরোনো দিনের ডান্স শিখছে। এই বাক্যে কোনো সমস্যা নেই, সবই ঠিক রয়েছে, তার সাবজেক্ট ভার্ব এবং লজিক্যাল মিনিং সবই পারফেক্টলি রয়েছে। দ্বিতীয় যে বাক্যটাতে আমরা যাচ্ছি, সাচ অ্যাজ ওয়ালস, পোকা অ্যান্ড লিন্ডি, এখানে কতগুলো ওল্ড ফ্যাশন ডান্সের এক্সাম্পল দেওয়া হয়েছে। ওয়ালস, পোকা, লিন্ডি, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ডান্সের ক্যাটাগরি। তাহলে সাচ অ্যাজ দ্য ওয়ালস, পোকা অ্যান্ড লিন্ডি, এই বাক্যটা দেখতে দেখো তো পুরো একটা কি বাক্যের মতো না? এই অংশটুকু দেখতে কি একদম বাক্যের মতো না অ্যাপিয়ারেন্স অনুসারে? শুরুতে ক্যাপিটালাইজেশন, শেষে ফুল স্টপ, সবই কিন্তু ঠিকঠাক রয়েছে, কিন্তু তার মধ্যে সাবজেক্ট কে নেই, তার মধ্যে ভার্ব কে নেই। তাহলে লজিক্যাল মিনিং অবশ্যই নেই। সেন্টেন্স নাম্বার 4 দেখো কি বলছে। দ্য ম্যানেজার, খেয়াল করো, দ্য ম্যানেজার অলওয়েজ উইয়ার্স আ স্যুট অ্যান্ড টাই টু দ্য অফিস, দেন টেকস অফ হিজ জ্যাকেট অ্যান্ড টাই বাই 10 o'clock। এখানে এই 4 নাম্বার পয়েন্টে কয়টা বাক্য ব্যবহার করা হয়েছে? দুইটা বাক্য ব্যবহার করা হয়েছে। এই দুইটা বাক্যের প্রথম বাক্যটা সব ঠিকঠাক। দ্য ম্যানেজার সাবজেক্ট, উইয়ার্স ভার্ব, দেন তার পরের অংশটুকু অবজেক্ট, এবং তার মিনিংটাও লজিক্যাল। কিন্তু দ্বিতীয় যে বাক্যটা রয়েছে সেখানে কি বলছে? দেন টেকস অফ হিজ জ্যাকেট অ্যান্ড টাই বাই 10 o'clock। এখানে সাবজেক্ট কে অ্যাবসেন্ট, সাবজেক্ট কিন্তু এখানে নেই, শুধু ভার্ব রয়েছে। তাহলে সাবজেক্ট মিসিং কিন্তু শুধুমাত্র ভার্ব রয়েছে। আমরা বলেছিলাম যে সাবজেক্ট এবং ভার্ব এর কোনো একটা যদি মিসিং থাকে তাহলে কখনোই তার লজিক্যাল মিনিং মিট করবে না। এবং একটা বাক্যকে যদি আমরা বাক্য বলি, একটা স্ট্রাকচার, তাকে যদি আমরা বাক্য বলতে চাই, তাহলে অবশ্যই সেখানে কমপ্লিটলি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে এবং তার লজিক্যাল মিনিং থাকতে হবে। আচ্ছা একটু দাঁড়াও, একটু মিনিট, শেষ। আচ্ছা ঠিক আছে, টিচিং অপশনটা পরে দিব যদি চাই তাহলে। আচ্ছা বাকিগুলো এখানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার ওয়াইজে এখানে আছে। আচ্ছা এটা কি নতুন ওবি আউটলাইন? রাস্তাতে শেয়ার করছিল এটা। আচ্ছা ঠিক আছে, যদি কোনটাতে প্রবলেম হয় আমার জাস্ট একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, ওকে চলো ঠিক আছে, চলো দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা সরি, ওকে
তাহলে যদি কোনো বাক্যের মানে একটা স্ট্রাকচার থাকে দেখতে বাক্যের মতো মনে হচ্ছে, সেখানে যদি সাবজেক্ট এবং ভার্বের কোনো একটা মিসিং থাকে, বুঝতে হবে যে এই অংশটুকুতে তার লজিক্যাল মিনিং কখনোই মিট করবে না। আমরা 4 ধরনের প্রবলেম দেখলাম এখানে। 1 নাম্বার প্রবলেম যেটা দেখেছি, আফটার দ্য শপিং মল ওপেনড সেভারাল লোকাল স্টোরস ওয়েন্ট আউট অফ বিজনেস। এখানে কয়টা বাক্য ব্যবহার করা হয়েছে? দুইটা বাক্য, যেখানে আমরা প্রথম বাক্যটাতে একটা লিমিটেশন দেখেছি যে সেখানে অ্যাপিয়ারেন্স অনুসারে সব ঠিকঠাক রয়েছে, কিন্তু তার সেখানে একটা সাবজেক্ট রয়েছে, ভার্বও রয়েছে, তার মিনিংটা লজিক্যাল হচ্ছে না, মিনিংটা রিজলভড হচ্ছে না, একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে আমাদের মনে, তার অর্থ কিছু তথ্য জানার বাকি থেকে যাচ্ছে। সো এটা আসলে বাক্য হয়নি। নাম্বার 2, দ্য নার্সিং স্টুডেন্ট পোকড মাই আর্ম 4 টাইমস। একজন নার্সিং এর স্টুডেন্ট, সে আমার হাতে 4 বার সূচের খোঁচা দিয়েছে। পোক মানে হচ্ছে গোতা দেওয়া, আমার হাতে 4 বার গোতা দিয়েছে বা খুঁচিয়েছে। কেন? ট্রাইং টু টেক আ ব্লাড স্যাম্পল। কি কারণে সে গোতা দিয়েছে? ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য। তাহলে এই যে দ্বিতীয় অংশ আমরা দেখলাম যে ট্রাইং টু টেক আ ব্লাড স্যাম্পল, এই অংশটুকু দেখে মনে হচ্ছে একটা সেন্টেন্স, কিন্তু সেখানে কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই। থার্ড পয়েন্টে আমরা দেখেছি সাচ অ্যাজ ওয়ালস, পোকা অ্যান্ড লিন্ডি। এই অংশটুকুতে দেখে মনে হচ্ছে একটা বাক্যের মতো, কিন্তু সেটা আসলে সেখানে কোনো সাবজেক্ট ভার্ব বা তার কোনো লজিক্যাল মিনিং এগুলো কোনো কিছু কিন্তু এই বাক্যে ব্যবহার করা হয়নি। এই যে আমরা বিভিন্ন প্যাটার্ন দেখলাম, কোনোটাতে সাবজেক্ট ভার্ব সবই আছে কিন্তু মিনিং লজিক্যাল না, কোনোটাতে সাবজেক্ট ভার্ব একদমই নেই, আবার কোনোটাতে দেখা গেছে যে শুধুমাত্র ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই। তাহলে কিন্তু এই সমস্ত স্ট্রাকচার গুলো দেখতে কিন্তু পুরো একটা বাক্যের মতো তাকে উপস্থাপন করা হয়েছে। কিসের মতো? একটা বাক্যের মতো। আমরা এটাকে মানে খাস বাংলায় বলতে পারি যে এটা একটা ভণ্ড বাক্য, তাই না? এটা একটা ভণ্ড, তাকে দেখতে বাক্যের মতো কিন্তু সে বাক্য না। আমরা অনেক সময় দেখেছি এরকম যে আমাদের চোখের সামনে অনেক মানুষ ঘুরে বেড়ায়, দেখতে পুরো একটা মানুষের মতো, কিন্তু তার ভেতরে পুরো একটা ছাগল। তার ব্যবহার, আচার ব্যবহার, তার অ্যাটিটিউড, এগুলো দেখে মনে হয় যেন এর মানে মিশলে তখন বোঝা যায় যে আসলে এর মানুষের গোত্রে পড়ে না আর কি, এটা ছাগলের গোত্রে পড়ে অথবা অন্য কোনো প্রাণীর গোত্রে পড়ে, কিন্তু তার মানে অ্যাপিয়ারেন্স দেখতে ঠিক একটা মানুষের মতো, কিন্তু বৈশিষ্ট্য সে পুরো একটা ছাগলের মতো। তো এখানে বিষয়টা ঠিক এরকম যে এখানকার আমরা যে স্ট্রাকচার গুলো দেখেছি সেগুলো দেখতে পুরো একটা বাক্যের মতো, কিন্তু সে আসলে বাক্যের যে বৈশিষ্ট্য, একটা সেন্টেন্স হতে গেলে যে সমস্ত পারফেক্টনেস দরকার বা যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স দরকার, আমরা যে প্যারামিটার গুলো এখানে বর্ণনা করেছি, যে অ্যাপিয়ারেন্স অনুসারে ঠিক আছে কিন্তু স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট, ভার্ব এবং লজিক্যাল মিনিং, এই যে 3টা প্যারামিটার আমরা সেট করেছি, এই 3টা প্যারামিটার কোনোটাই সে ফুলফিল করতে পারছে না। সো ক্যান উই কল দিস স্ট্রাকচারস অ্যাজ সেন্টেন্স? আমরা কি এই স্ট্রাকচার গুলোকে কি সেন্টেন্স বলতে পারবো? No. So how can we define these structures? This is called fragment. These structures are called fragment. When a structure looks like a sentence but it cannot fulfill all the requirements of being a perfect sentence, it is called fragment. Can you get the definition? Can you understand the point? জি স্যার। একটা স্ট্রাকচার দেখতে যখন একটা বাক্যের মতো, দেখতে বাক্যের মতো, কিন্তু তাকে সে আসলে একটা পূর্ণাঙ্গ বাক্য হওয়ার জন্য বা একটা পারফেক্ট সেন্টেন্স হওয়ার জন্য যে তার যে সমস্ত শর্ত থাকা দরকার, যে সমস্ত প্যারামিটার থাকা দরকার, সেটা যখন সেটা ফুলফিল করতে পারছে না, এটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্টস। Okay, this is called fragment. So fragment is a correct sentence or incorrect sentence? I mean the correct structure or incorrect structure? Incorrect. Definitely incorrect. ফ্রাগমেন্ট মানে কিন্তু হচ্ছে ফল্টি সেন্টেন্স, যে আসলে সেটা সেন্টেন্সই না, সেটা দেখতে একটা সেন্টেন্সের মতো ভন্ড সেন্টেন্স, দেখতে একটা ফেক সেন্টেন্সের মতো, কিন্তু আসলে সেটা তার মধ্যে কোনো পারফেক্টনেস নেই। তার মধ্যে একটা সেন্টেন্স হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা থাকা দরকার, যে স্ট্রাকচার থাকা দরকার, সাবজেক্ট, ভার্ব এবং লজিক্যাল মিনিং, তার কোনোটাই সেখানে প্রেজেন্ট নেই। এই ধরনের স্ট্রাকচারকে বলা হবে ফ্রাগমেন্টস। এবার আমরা আসি আমাদের পরবর্তী অংশে। তাহলে এই যে আমরা কয়েকটা ক্যাটাগরি দেখলাম, সেই ক্যাটাগরি গুলোকে আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখেছি। কোথাও সাবজেক্ট ভার্ব রয়েছে কিন্তু মিনিং কমপ্লিট না, কোথাও সাবজেক্ট ভার্ব একদমই নেই, কোথাও আবার শুধুমাত্র ভার্ব রয়েছে, সাবজেক্ট মিসিং। তো এই সমস্ত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা এই ফ্রাগমেন্টকে 4 ভাগে ভাগ করতে পারি। উই ক্যান ডিভাইড fragments into 4 types. Number 1, dependent word fragments. Number 2, ing and to fragments. Number 3, added detail fragments. And number 4, missing subject fragments.
এই 4 ধরনের ফ্র্যাগমেন্ট রয়েছে। খুবই সহজ একটা টপিক, যদি আমরা বুঝতে পারি, ধরতে পারি, এবং এগুলো কারেকশন প্রচন্ড রকমের সহজ। তোমরা আগে যে টপিকগুলো করে এসেছো বা এই কোর্সের আরো অন্যান্য যে সমস্ত টপিক আছে সেগুলোর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই ফ্র্যাগমেন্টস। ওকে, আমরা শুরু করছি ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্টস। ডিপেন্ডেন্ট ওয়ার্ড কাকে বলে? এনি আইডিয়া? স্যার যে ওয়ার্ড গুলা হুম। মানে পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, অন্য সেন্টেন্স কিংবা বলো তো সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? ক্যান ইউ রিমেম্বার ডিপেন্ডেন্ট ক্লজ? হ্যাঁ স্যার। ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে? যেই ক্লজ পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, মানে অন্য অংশের উপরে নির্ভরশীল, অন্য ক্লজের উপর নির্ভরশীল, হ্যাঁ, তাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজের আরেকটা নাম কি বলো তো? সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, আমরা বলি যে কখনো কখনো এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলি, কখনো কখনো সাবঅর্ডিনেট ক্লজ বলি, এবং যখন সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয় তখন অন্য ক্লজটার নাম থাকে মেইন ক্লজ, অথবা তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার দেখো আমরা একটা এক্সাম্পল দিই এখানে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ইফ ইউ কাম আই উইল গো। ইফ ইউ কাম আই উইল গো, এখানে এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে আমি আরেকটা, আচ্ছা ধরা যাক এখানে প্রথম অংশে ইফ ইউ কাম, এই ক্লজটা কি তার মিনিং কমপ্লিট করতে পারে একা একা? না স্যার, পারে না। তাহলে এই ক্লজটা মিনিং কমপ্লিট করতে যদি তুমি আসো তাহলে আমি যাব। এই যদি তুমি আসো এই অংশটুকুকে কমপ্লিট করতে কাকে ব্যবহার করা হচ্ছে? তার পরবর্তী অংশ আই উইল গো। অর্থাৎ এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটি? ইফ ইউ কাম। ইফ ইউ কাম, অর্থাৎ এটা হচ্ছে নির্ভরশীল হয়ে গেছে। কার উপর নির্ভরশীল হলো? আই উইল গো। দ্যাট মিনস ইফ ইউ কাম এই অংশটুকু হচ্ছে তার অর্থ সে স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে না। এবার আমরা যদি আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার এভাবে লিখি, ইউ কাম এন্ড আই উইল গো। এখানে দেখো তো, ইউ কাম এন্ড আই উইল গো, এখানে কয়টা কয়টা ক্লজ রয়েছে? দুইটা ক্লজ। একটা ক্লজ হচ্ছে ইউ কাম, আরেকটা হচ্ছে আই উইল গো। এখানে কি কোনো ক্লজ কারোর উপরে নির্ভরশীল? না স্যার। না, দুইটা ক্লজে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ক্লজে মেইন ক্লজ। তার মানে এই ধরনের যদি একটা বাক্যে দুইটা ক্লজে মেইন ক্লজ ব্যবহার করা হয় এবং তাকে এন্ড বা এরকম, এই এই যে এন্ড এর সাথে আরো কিছু শব্দ ছিল, কি বলতো দেখি কেমন মনে আছে, যাকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশনস। এই কোঅর্ডিনেটিং কনজাংশনস কি কি? ফ্যান বয়েজ মনে আছে? হ্যাঁ স্যার। ফর এন্ড নর বাট অর ইয়েট সো স্টিল। এগুলো হচ্ছে এই ফ্যান বয়েজ গুলো হচ্ছে সবই কোঅর্ডিনেটিং কনজাংশন, যারা সাধারণত দুইটা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে হচ্ছে কানেক্ট করে। তাহলে এখানে দ্বিতীয় যে ক্লজটা রয়েছে ইউ কাম আই উইল গো, এই ক্লজে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট মানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই, সবই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু প্রথম অংশে কি হচ্ছে, ইফ ইউ কাম এই অংশটুকু কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে এই যে প্রথম অংশে ইফ ইউ কাম এটা ডিপেন্ডেন্ট হলো, এই ডিপেন্ডেন্ট হওয়ার পিছনে বা এই বাক্যাংশটা যে পঙ্গু হয়ে গেল তার আরেকজনের হেল্প নিয়ে চলতে হবে। তাহলে এই পঙ্গু হওয়ার পিছনে দায়ী কে? ইফ। ইফ। আর এই ইফের আরো কিছু ভাই ব্রাদার আছে, তারা তাদের কাজই হচ্ছে তারা তাদেরকে বাক্যের যে অংশ ব্যবহার করা হবে ওই অংশের অর্থকে পঙ্গু করে ফেলা, সেখানে তাকে ইনঅ্যাক্টিভ করে ফেলবে, মানে ইনঅ্যাক্টিভ ঠিক করবে না, তাকে ডিপেন্ডেন্ট করে ফেলবে, তাকে পঙ্গু করে ফেলবে, অধীনস্থ করে ফেলবে। এটাই হচ্ছে সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন মানে হচ্ছে কাউকে আমার অধীনস্থ করে রাখা। ওকে, এই জন্য এই ক্লজের নাম আরেকটা নাম রাখা হয় যে সাবঅর্ডিনেটিং ক্লজ, ইফ ইউ কাম। তাহলে এই আর এই যে কনজাংশন ইফ, এই যে এন্ড এর সাথে যে তার যে ভাই ব্রাদার আছে তারা হচ্ছে 7টা, এরা মোট 7 ভাই, এন্ড মানে 7 ভাই বোন। ওকে, এন্ড ফর নর অর, যাকে আমরা সংক্ষেপে বলছি ফ্যান বয়েজ, যারা দুইটা মেইন ক্লজকে কানেক্ট করে। যাই হোক, এটা আমার আপাতত উদ্দেশ্য না, আমরা এটা শেষ করলাম। তাহলে যে অংশটি হচ্ছে ডিপেন্ডেন্ট করে ফেলে বা ইনঅ্যাক্টিভ করে ফেলে এই কনজাংশন গুলির নাম হচ্ছে
সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশনস এর আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো একটা ক্লজকে ডিপেন্ডেন্ট করে ফেলে তার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড। এই ডিপেন্ডেন্ট ওয়ার্ডের একটা হচ্ছে ইফ। ইফের আরো কিছু ভাই ব্রাদার আছে, তারা কারা দেখো তো? দে আর দ্য এক্সাম্পলস অফ ডিপেন্ডেন্ট ওয়ার্ডস। এই লিস্টটা একটু পড়ে ফেলো একবার, তারপর আমি পরবর্তী আলোচনা আসছি। এই লিস্টটা একটু পড়ো আরিফ, কোনো সমস্যা? এটা বিল কালকে পাবো। ইসলামকে করা চলে যাচ্ছে তো এজন্য ক্লোজ করে ফেলছি এটা। বেসিস এর সাইন দিতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে এখানে ডিসিশনকে দেখাইতে আমি কিছু দেখছি বলবি। আর সাইন্সকে দেখেন উপরে দেখেন যে 16 ডিসেম্বর এই কথাটা বলছে, এটা রাখলো পারেন না রাখলো পারেন, এটা আমার উদ্দেশ্য যেহেতু আমরা 11 তারিখে করতেছি তো অনেকে আমার উপরে 16 তারিখ দেখে হয়তো একটু কনফিউশন হতে পারে। আমরা যদি এটা 16 ডিসেম্বর না রেখে মহান বিজয় দিবস উপলক্ষে দিবস কুইজ কম্পিটিশন এরকমটা রাখা যেতে পারে, আপনার বিবেচনা করে দেখুন। মানে 16 ডিসেম্বরে বাদ দিতে সাজেস্ট করছেন তাই তো? উনি একদম স্ট্রং এ সাজেস্ট করেন, আবার একদম মানে উনি বলছে যদি এটা যেটা বললাম কন্ট্রাডিক্ট হয় কিভাবে, যে 11 তারিখ যেহেতু বড় করে লেখা আছে, আপনি যদি উপরে আবার 16 ডিসেম্বর দেন তখন এটা অনেকটা মানে খালি চোখে বা সরাসরি বুঝতে পারে যে 16 ডিসেম্বর হবে মূলত। বুঝতে পারছি। তাই এটা রাখতে পারেন, তাই আবু বকর হাসান এনেছে? চলে গেছে? ওই পাশে আমি তো জানি না। কেন ওইখানে বসো না? তোমার এখানে বসো না? না না, ও তো বসে হচ্ছে ইয়াতে হামিদের এখানে, ওর অফিসটা হামিদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক না, এটা ওকে বলা দরকার ছিল আর কি, তাহলে এটা থাকবে না। আচ্ছা এটা কি এটা ডিজাইন, হ্যাঁ এটা বাদ দিয়ে দিই। আর হচ্ছে এখানে দেখো এই যে কোলন যেটা আছে না, এই ডাবল কোটেশন মার্কস, এটা দুইটা দেখো একদিকে হয়ে গেছে, একমুখী হয়ে গেছে, এটা হবে এদিকে। এটা একটু ঠিক করে দেবে আর এটা ঠিক করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর কাছে তো এটা মূল ফাইলটা আছে। মূল ফাইল আছে, দিয়ে এডিটরটা আমাকে পাঠাবে আর কি। ওকে ঠিক আছে। আচ্ছা সরি, হ্যাঁ বলো ডিপেন্ডেন্ট। আরিফ ওই এটা প্রপোজালের আরিফ 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 এখন ডিপেন্ডেন্ট ওয়ার্ড যেগুলো আমরা দেখেছি, অলদো, অ্যাজ, বিকজ, বিফোর, আফটার, ইভেন দো, হাউ, ইফ, ইন অর্ডার, দ্যাট, ইভেন ইফ, আনলেস, সিন্স, আনটিল, এই যে শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু খুব কমন টাইপের ওয়ার্ড, এবং এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডগুলো যে ক্লজটাতে ব্যবহার করাবো ওই ক্লজটা অর্থ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এটার নামই হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট। দেখো এখানে একটা এক্সাম্পল ব্যবহার করা হয়েছে। আচ্ছা আমরা যেটা এক্সাম্পল দিচ্ছিলাম সেখান থেকে আমরা শো করি। তো ধরা যাক এখানে ইফ ইউ কাম আই উইল গো, একটা জিনিস খেয়াল করো, এই যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড বা এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা ব্যবহার করার কয়টা নিয়ম রয়েছে বলো তো? দুইটা। একটা হচ্ছে আমরা শুরুতে যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করেছি ইফ, এ কারণে এই দুইটা ক্লজের মাঝে কমা বসেছে। আমরা যদি এটাকে একটু রিপ্লেস করতাম, আই উইল গো, আর ইফটা যদি আমরা এখন দিতাম তাহলে কি হতো? ইজ ইট ওকে? আমরা এখন যেভাবে লিখেছি এটা কি সঠিক? হ্যাঁ স্যার। না না স্যার। কেন সঠিক না বলো তো? ইফ সবসময় আগে বসবে না, ইফ পরেও বসতে পারে। ইফ পরে বসে নিয়ে প্রবলেম না, প্রবলেম হচ্ছে কমাকে নিয়ে। জি স্যার। The issue is regarding the comma. If is placed at the beginning of the clause, at the beginning of the sentence, you have to use the comma between two clauses. যদি তুমি শুরুতে if ব্যবহার করো তাহলে দুইটা ক্লজের মাঝখানে তোমাকে কমা ব্যবহার করতে হবে। And if is used at the next part, I mean the next clause, comma will be removed. যদি if বাক্যের দ্বিতীয় অংশ থাকে তাহলে কমাটা থাকবে না। এই নিয়মটা কিন্তু সবাইকে একটু মনে রাখতে হবে প্লিজ, কারণ এটা আমাদের অনেকবার বিভিন্ন পারপাসে এই টপিকের পরের টপিক সেখানেও কিন্তু এই নিয়মগুলো ব্যবহার রয়েছে। সো এটা একটু মাথায় রাখো যে ইফ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে দুইটা ক্লজের মাঝে কমা বসে, ইফ যদি বাক্যের দ্বিতীয় অংশ থাকে তাহলে দুইটা ক্লজের মাঝে কমা বসে না। এবং এই একই নিয়ম প্রযোজ্য হবে বাকি সব ডিপেন্ডেন্ট ওয়ার্ডের ক্ষেত্রে, সিন্স, দো, অলদো, বিকজ, সেক্ষেত্রে কিন্তু এই সেম নিয়ম থাকবে যে সিন্স বা দো অথবা অলদো এগুলো যদি বাক্যের শুরুতে থাকে দুইটা ক্লজের মাঝে কমা বসবে, আর যদি এটা বাক্যের দ্বিতীয় অংশ থাকে, আই মিন সেকেন্ড ক্লজে থাকে, তাহলে দুইটা ক্লজের মাঝে কমা বসবে না। এখন ধরা যাক আমরা তোমাকে বাক্যগুলো এভাবে দেওয়া হলো, ইফ ইউ কাম ফুল স্টপ আই উইল গো। এখানে কয়টা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাপিয়ারেন্স? দুইটা বাক্য ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ইফ ইউ কাম আর একটা হচ্ছে আই উইল গো।
দেখো তো দুইটা বাক্যই তাদের পারফেক্ট হওয়ার ক্ষেত্রে মানে পারফেক্ট হয়েছে কিনা। না স্যার, একটা হয়েছে আরেকটা হয়নি। কোনটা পারফেক্ট হয়নি? প্রথমটা। কেন পারফেক্ট হয়নি? লজিক্যাল মিনিং নেই। লজিক্যাল মিনিং এ সেখানে গ্যাপ পড়ছে। তাহলে এই বাক্যটাকে আমরা সঠিক করব কিভাবে? সরি, সেটা পরে, সঠিক করার বিষয়টা পরে। এটা যেহেতু লজিক্যাল হয়নি, সরি মিনিংটা লজিক্যাল হয়নি, তাহলে এই যে ভুল হলো, এই বাক্যটাতে যে প্রবলেমটা হলো, এই প্রবলেমটার নাম কি হবে? ডিপেন্ডেন্ট ওয়ার্ড। মানে এটাকে একটা সেন্টেন্স তো তাহলে ওটা হলো না, তাই না? ইফ ইউ কাম, এটা তো একটা সেন্টেন্স হলো না। এবং সেই সেন্টেন্স না হওয়ার পিছনে দায়ী কে ছিল? ডিপেন্ডেন্ট ওয়ার্ড। লজিক্যাল মিনিং হয়নি। তাহলে এই স্ট্রাকচারের নাম কি দাঁড়াবে? না, ডিপেন্ডেন্ট ওয়ার্ড তো এটা একটা টাইপ। ডিপেন্ডেন্ট ওয়ার্ড এবং এই যে মিনিংটা লজিক্যাল হলো না, মিনিংটা লজিক্যাল না হওয়ার পিছনে দায়ী কে? ইফ। তো আলটিমেটলি আমরা এই যে স্ট্রাকচার বলছি ফল্টি ফল্টি স্ট্রাকচার, এটা দেখতে একটা সেন্টেন্সের মতো, একটা ফেক সেন্টেন্স, একটা ভন্ড সেন্টেন্স, যেটা দেখতে একটা সেন্টেন্সের মতো কিন্তু আসলে সে একটা বাক্যের সব নিয়ম ফুলফিল করতে পারছে না। এটা, এই স্ট্রাকচারের নাম কি হবে তাহলে? ফ্র্যাগমেন্টস। ইজ ইট ক্লিয়ার? এই স্ট্রাকচারের নাম হবে ফ্র্যাগমেন্টস। এখন এই যে ফ্র্যাগমেন্টস যে হলো, ফ্র্যাগমেন্টস হওয়ার পিছনে দায়ী কে? ইফ। মানে এর মিনিং যে লজিক্যাল হচ্ছে না, লজিক্যাল মিনিং না দেওয়ার জন্য দায়ী কে? ইফ। আর ইফ একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড, যে কারণে এই ধরনের ফ্র্যাগমেন্টের নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো এখানে আমরা একটা এখানে একটা বাই ডিফল্ট একটা সেন্টেন্স সেট করা হয়েছে, বিকজ দেয়ার ওয়াজ এ মসকিটো ইন দ্য রুম, আই কুড নট ফল asleep। দেখো তো এখানে কয়টা বাক্য ব্যবহার করা হয়েছে? বাক্য কয়টা? দুটো। দুইটা। কিন্তু দুইটা বাক্য, দুইটাই কি প্রথম বাক্যটা কি লজিক্যাল? না স্যার। অর্থ কি দাঁড়াচ্ছে? বিকজ দেয়ার ওয়াজ এ মসকিটো ইন দ্য রুম, যেহেতু রুমে একটা মশা ছিল। বিকজ মানে আসলে ক্লজের সাথে ব্যবহার করলে কারণ না, ক্লজের সাথে ব্যবহার করলে বিকজের অর্থ দ্বারা যেহেতু, সেন্স। তো যেহেতু রুমে একটা মশা ছিল, বাক্য শেষ। তোমার মনের ভাব কি পূর্ণ হয়েছে? না স্যার। হয়নি। তাহলে এই এই বাক্যটা, এটা একটা ফ্র্যাগমেন্ট। এই যেটা স্ট্রাকচার দেখতে একটা বাক্যের মতো, এটা আসলে বাক্য না, এটা একটা ফ্র্যাগমেন্ট। এখন আমরা এটাকে সমাধান করব কিভাবে? আমরা আবার একটু উপরে ফিরে যাই। ইফ ইউ কাম আই উইল গো, যে দুইটা বাক্য আমরা এখানে পেয়েছি, দুইটা বাক্য আসলে প্রথম বাক্যটা ফ্র্যাগমেন্ট হয়ে গেছে। তাহলে এটার সমাধান কি হবে? যে ফুল, দুইটা দুইটা ক্লজকে এখন একটা ক্লজ করে দিতে হবে। সেক্ষেত্রে এই ফুল স্টপটা উঠে যাবে, কমা বসবে। আর আই কি হবে? স্মল লেটার হবে। আগে তো ফুল স্টপ ছিল তার আগে, এই জন্য ওটা নতুন বাক্য ছিল বলে আই না হয় ক্যাপিটালাইজড হয়েছে। এখন কি হবে? এখন স্মল লেটার হয়ে যাবে। না, তা হবে না। এই আই বাদে বাকি সব আই চেঞ্জ হবে। এমনিতেই নরমাল ভাবে তো আই তো সবসময় ক্যাপিটালাইজ থাকে। আই মানে আমি যে আই আছে, ফার্স্ট পারসন আই, এটা সবসময় ক্যাপিটালাইজ থাকে, এটা কখনোই আসলে স্মল লেটার হয় না। এটা বাদে অন্য যদি নর্মাল কোনো আই থাকতো তখন আম, এটা স্মল লেটার হয়ে যেত, তখন এটা স্মল লেটার হয়ে যেত। এটা চেঞ্জ হবে না। আবার ধরো যাক এই বাক্যটাকে একটু রিপ্লেস করা হলো, আমরা এইভাবে লিখলাম, আমরা এরকম লিখলাম যে আই উইল গো ইফ ইউ কাম। সরি, এখানে দেওয়া হলো ফুল স্টপ এবং এটাকে দেওয়া হলো ফ্র্যাগমেন্ট। এখন কিভাবে সমাধান করব? স্যার এখন ফুল স্টপটা উঠে যাবে, ফুল স্টপটা উঠে গেল এবং ইফ এর আইটা স্মল লেটার হয়ে এটা যাবে। তো আর ফার্স্ট পারসন আই না, সুতরাং এটা কি হবে? এটা স্মল লেটার হয়ে যাবে। কমা বসবে না? না স্যার। কেন বসবে না? স্যার ওই যে ইফটা পরে চলে আসার কারণে। একটু আগে বললাম যে ইফ যদি বাক্যে দ্বিতীয় অংশ ব্যবহার করা হয় তাহলে মাঝে কমা বসে না, কিন্তু ইফ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে দুইটা ক্লজের মাঝে কমা বসতো। ঠিক, এবার আসো আমরা এই যে মার্ক মার্ক করা যে অংশটুকু রয়েছে সেটার সলিউশন আমরা দেখি। বিকজ দেয়ার ওয়াজ আ মসকিটো ইন দ্য রুম, আই কুড নট ফল asleep। এক্ষেত্রে এই যে দুইটা ক্লজ, এই দুইটা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমটাকে আমরা দেখছি এটা একটা ফ্র্যাগমেন্ট। তাহলে এটা সমাধান কি হবে? ফুল স্টপটা উঠে যাবে, ওখানে রুমের পর যে ফুল স্টপ রয়েছে সেটা উঠে যাবে, উঠে সেখানে কি বসবে? একটা কমা বসবে। কমা বসবে। আর আই, এক্ষেত্রে আই স্মল লেটার হবে না। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা কিছু এক্সারসাইজ করি এখান থেকে। নাম্বার 1 to 4 প্লিজ।
তোমরা নিজেরা নিজেরা ট্রাই করো। শেষ, এতক্ষণ তো লাগার কথা না। হ্যাঁ স্যার। বলো। স্যার প্রথমটাতে ওয়ার্ল্ড সিরিজের পরে ফুল স্টপটা উঠে যাবে, ওখানে কমা বসবে, আর টুটা স্মল লেটার দিয়ে স্টার্ট হবে। টি হবে স্মল লেটার, রাইট? এবং এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ওয়ার্ড কোনটা ছিল? হয় when. থ্যাংক ইউ। নাম্বার 2, এটাতে স্যার ফুল স্টপটা উঠে যাবে। এখানে ডিপেন্ডেন্ট ওয়ার্ড কোনটা? বিকজ full stop will be removed, দেয়ার টিটা স্মল লেটার হবে। small letter, and full stop will be replaced by comma. হ্যাঁ স্যার। রাইট, ফুল স্টপের পরিবর্তে সেখানে কমা বসবে। নাম্বার 3, এখানে আফটারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড, এবং এখানটা তো কারের পরে কমা বসবে, ফুল স্টপ উঠে, এবং দেটা টিটা স্মল লেটার হবে। নাম্বার 4, এখানে প্লিজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড। নো। অন্য কেউ? বাকি কারো কোনো ফিডব্যাক আছে এটা নিয়ে? অন্যরা কি ঘুমাচ্ছো? কি অবস্থা? স্যার করে দেন স্যার। হ্যাঁ স্যার, তোমরা বলো, এটা সহজ জিনিস তো, বলবা না? থ্যাংক ইউ, যে আনসার দেওয়ার চেষ্টা করেছিলে, ধন্যবাদ তোমাকে। কিন্তু দেখো এখানে প্লিজ কিন্তু আমাদের লিস্টের মধ্যে ছিল না। ওকে, আমি আবার একটু লিস্টে ফিরি, দেখো তো কি আছে এখানে। হ্যাঁ স্যার, প্লিজ নেই এখানে। প্লিজ তো নেই, দ্যাট আছে। দ্যাট ইজ। এবার আসো ফিরে, এবার বলো সমাধান কি হবে। স্যার এখানে ফুল স্টপটা উঠে যাবে, হুম, আর দ্যাটের টিটা স্মল লেটার হবে। কমা? কমা বসবে না। কেন? স্যার যেহেতু ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা পরে চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু দ্যাট ডিপেন্ডেন্ট ওয়ার্ড এবং সেটা সেকেন্ড পার্টে বসেছে, তাহলে যখন আমরা ফুল স্টপটা তুলে দেবো তখন ফুল স্টপের পরিবর্তে কিন্তু ওখানে অবশ্যই কমা বসবে না। ওকে, ইট উইল বি অনলি টি, স্মল লেটার টি। ওকে, দ্যাটস দ্য সলিউশন। ওকে, জি স্যার। এবার একটা কনফিউশন কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করলে কি বাক্য ফ্র্যাগমেন্ট হয়ে যাবে? এটা একটা ভুল কনসেপশন। ভুল কনসেপশন হচ্ছে, আমি অনেক সময় জিজ্ঞাসা করেছি ভাইভাতে, অনেক স্টুডেন্ট উত্তর দেয় যে স্যার ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করলে যে বাক্য হয় সেই বাক্যটাকে বলে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট কি আসলে কারেক্ট সেন্টেন্স নাকি ফল্টি সেন্টেন্স? ফল্টি সেন্টেন্স। তাহলে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার, তুমি যখন কোনো একটা অংশকে বলছো যে এটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট, তার মানে হচ্ছে এই স্ট্রাকচার বা যাকে আমি উপস্থাপন করছি সেটা একটা ফল্টি সেন্টেন্স, এবং এই ফল্টি সেন্টেন্সের কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড। তাহলে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করলে কি ফল্টি সেন্টেন্স হয়? মানে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করা কি দোষের? সঠিক বাক্যে কি ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করা যায় না? হ্যাঁ যাই। তাহলে আমরা, যায় স্যার। তাহলে একটা সেন্টেন্স যাকে যেখানে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা কখন ফ্র্যাগমেন্ট হয়ে ওঠে, কখন সেটা ফল্টি হয়ে ওঠে, এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করা মানেই কিন্তু বাক্য ভুল না। তাহলে যখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট,
your answer should not be like this, that when a sentence is using dependent word it is called dependent word fragment. যখন একটা বাক্যের মধ্যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে তখন এই বাক্যটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট। এটা কিন্তু রং আনসার। বাক্যে তো ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করাই যায়, কিন্তু কখন সেটা ফল্টি হয়? ফল্টি হওয়ার পিছনে তিনটা কারণ থাকতে পারে। এই যে আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, যদি এমন হয় যে এই সেন্টেন্সটাকে শুরুতে ইফ ব্যবহার করা হয়েছে কিন্তু মাঝে কমা ব্যবহার করা হয়নি, এটা একটা ফল্টি সেন্টেন্স, এবং এটা ডিপেন্ডেন্ট ওয়ার্ডের কারণে এই প্রবলেমটি হয়। কারণ তুমি যখন শুরুতে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করছো, নিয়ম অনুযায়ী তোমার কি ব্যবহার করার কথা ছিল? দুইটা ক্লজের মাঝে কমা ব্যবহার করার কথা ছিল, কিন্তু তুমি সেটা করো নাই। যদি না করে থাকো তাহলে এটা একটা ফল্টি সেন্টেন্স। ইফ ইউ কাম, আই উইল গো ইফ ইউ কাম, যদি তুমি এখানে কোনো কমা ব্যবহার করো তাহলে কি হবে? এটা ফল্টি সেন্টেন্স হয়ে যাবে, এটা একটা প্রবলেমেটিক সেন্টেন্স হবে। কারণ শর্ত ছিল যখন তুমি ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করছো মাঝে, তখন তোমাকে কোনো পাঞ্চুয়েশন ব্যবহার করা যাবে না। আবার আরেকটা প্রবলেম আমরা একটু আগে যেটা দেখলাম, মানে আমরা ফ্র্যাগমেন্টস এর মধ্যে যখন দেখছি যে তুমি ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করেছো ঠিকই, কিন্তু সেখানে ডিপেন্ডেন্ট ওয়ার্ডের যে যখন একটা বাক্যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করা হয় তখন ওই বাক্যের এক অংশ পঙ্গু হয়ে যায়, তার অর্থ অন্য অংশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তখন ওই ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেটা কখনো নিজে একা একা একটা বাক্য হিসাবে বসতে পারে না। এখন তুমি যদি ওইটাকে একটা বাক্য হিসাবে উপস্থাপন করো, ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই অংশ, এবং তাকে তুমি একটা পূর্ণ বাক্য হিসেবে উপস্থাপন করেছো, বিকজ দেয়ার ওয়াজ আ মসকিউটো ইন দ্য রুম, দিয়ে এখানে ফুল স্টপ দিয়েছো। এটা একটা বাক্যের মতো হয়ে গেল, তাই না? কিন্তু এটা কি হওয়ার কথা ছিল? না। তাহলে ডিপেন্ডেন্ট ওয়ার্ডকে শুধুমাত্র ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করলে একটা বাক্যাংশ, পার্ট অফ সেন্টেন্স বা একটা ক্লজ, সে কখনো কিন্তু একটা পূর্ণ বাক্য হতে পারে না। বাট যখন তুমি তাকে একটা পূর্ণ বাক্যের মতো করে উপস্থাপন করছো, একটা ভন্ড সেন্টেন্স আকারে উপস্থাপন করছো, যে শুরুতে ক্যাপিটালাইজেশন রয়েছে, তার শেষে রয়েছে ফুল স্টপ, বাট আলটিমেটলি এটা একটা বাক্য নয়, দেন ইট ইজ কল্ড ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট। And when dependent word is responsible for being a faulty sentence, এখানকার এই faulty sentence হওয়ার পিছনে দায়ী কে? ডিপেন্ডেন্ট ওয়ার্ড, বিকজ তখন এটা নাম হবে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ফ্র্যাগমেন্ট। বিষয়টা এমন নয় যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড ব্যবহার করলেই বাক্যটা ফ্র্যাগমেন্ট হয়ে যাবে। Am I clear? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে ফাইন, টেক দ্য কনসার্ন, এই বিষয়টি মাথায় রাখবে। Now we're moving to the next one, ing and two fragments. Please to the phone আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মামুন ভাই, আমি আছি ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রুমে 6 তলায়, 605-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 তলা। ও আচ্ছা, আপনি লিফটে 5-এ চলে আসেন। হ্যাঁ আচ্ছা, ওকে জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আইএনজি এন্ড টু ফ্র্যাগমেন্টস। আইএনজি এন্ড টু ফ্র্যাগমেন্টস কাকে বলে? টাইমে পারবো তো? হ্যাঁ পারবো। ওকে, দেখো আমি কয়েকটা এক্সাম্পল লিখি এখানে। কিসের চিঠি? কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। না না, ওই সিঙ্গারা দিন শুধু একটা, থ্যাংক ইউ। এটা শুধুমাত্র তাহলে ভাইবার ডেট দিছে মনে হয়। থ্যাংক ইউ মামুন ভাই। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা আপনি ব্যস্ত আজকে ছুটি দিয়ে দেন। হ্যাঁ, আপনি ব্যস্ত থাকলে আজকে ছুটি দিয়ে দেন। কেন, তোমরা টায়ার্ড হয়ে গেছো? স্যার আজকে ছুটি দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, শুধু একটা অংশ করি, দুইটা অংশ করবো না, জাস্ট অল্প একটু। হ্যাঁ, এইটা করে দেখাই। আইএনজি ফ্র্যাগমেন্টের ফ্যাক্টরটা দেখে দেখো, গোয়িং হোম হি উইল প্লে ক্রিকেট। ইউনিভার্সিটিতে আসলে ওই অনেকদিন পর পর আসে তো, সবাই আসে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, দেখো এখানে আমরা দুইটা স্ট্রাকচার উপস্থাপন করেছি। আমরা যদি এটাকে একটু রিপ্লেস করি তাহলে এভাবে লেখা যায়, হি উইল ক্রিকেট
এবার দেখো যে এই দুইটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি? কোনো দৃশ্যমান পার্থক্য আছে? না স্যার, দৃশ্যমান দুটাই সেন্টেন্স। স্টার্টিং এ ক্যাপিটালাইজেশন, একটা শুরুতে আইএনজি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে আর একটাতে শেষে আইএনজি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, এতটুকুই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। ওকে, এবার আমরা তাহলে দুইটা ভেরিয়েশনটা একটু দেখি কেন দুটো পার্থক্য হয়েছে বা কোথায় পার্থক্য হচ্ছে। গোয়িং হোম, এটা কি একটা সেন্টেন্স? অ্যাপিয়ারেন্স কি বলে? অ্যাপিয়ারেন্স অনুযায়ী সেন্টেন্স। অ্যাপিয়ারেন্স অনুযায়ী এটা একটা সেন্টেন্স। দ্বিতীয় অংশে যেটা রয়েছে হি উইল প্লে ক্রিকেট, এটাও সেন্টেন্স। এটা সেন্টেন্স। দ্বিতীয় যেটা রয়েছে সেটা অবশ্যই একটা বাক্যের, সব দিক থেকে সে একটা বাক্য, দেখতেও যেমন যেমন দর্শনদারি তেমন গুণবিচারী। কিন্তু প্রথম যেটা রয়েছে গোয়িং হোম, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট নেই। এখানে ভার্ব কে? ভার্বও নেই। ভার্ব নেই। তাহলে আলটিমেটলি এটা কিন্তু একটা ফ্রেজ। একটা ফ্রেজ। আর এই ফ্রেজটিতে এটা একটা ফ্রেজ, কিন্তু এটা একটা বাক্য নয় ডেফিনেটলি। তাহলে যেটা দেখতে উপস্থাপন করা হলো একটা বাক্যের মতো, একটা ভণ্ড বাক্য। তাহলে ভণ্ড বাক্যকে আমরা কি নামে ডাকছি? ফ্র্যাগমেন্ট। আর এই ফ্র্যাগমেন্টে হওয়ার পিছনে দায়ী কে? গোয়িং, আইএনজি। যেহেতু এই ফ্র্যাগমেন্টের শুরুতে আইএনজি রয়েছে, তাহলে এই ফ্র্যাগমেন্টের নাম হচ্ছে আইএনজি ফ্র্যাগমেন্ট। দ্বিতীয় অংশ দেখো ঠিক তাই, তার না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো ভার্ব, না আছে কোনো লজিক্যাল মিনিং, কিন্তু তাকে উপস্থাপন করা হয়েছে একটা বাক্যের মতো। এখন আমরা এই ধরনের স্ট্রাকচার গুলোকে সমাধান করব কিভাবে? একটা কনফিউশন থাকে যে আইএনজি যদি বাক্যের শুরুতে থাকে তাহলে আমি কমা ব্যবহার করব দুইটা ক্লজের মাঝে বা দুইটা অংশের মাঝে, আর সেকেন্ড পার্টে থাকলে আমি তাকে কি কমা ব্যবহার করব কিনা, এই কমা নিয়ে আসলে মূলত এখানকার গেম। তাহলে গোয়িং হোমের ক্ষেত্রে আইএনজি ফ্র্যাগমেন্টে কি হবে? তুমি আইএনজি ফ্র্যাগমেন্ট শুরুতে ব্যবহার করো, শেষে ব্যবহার করো, এটা সবসময় কমা রিসিভ করবে। গোয়িং হোম কমা, দেন হি এর এইজ কি হবে? স্মল লেটার হবে, স্মল লেটার হয়ে যাবে। আবার যেটা পরবর্তীতে রয়েছে হি উইল প্লে ক্রিকেট গোয়িং হোম, এখানে এটাকে যখন তুমি অ্যাডজাস্ট করবা তখন সব এখানেও কিন্তু কমা বসবে এবং জি হয়ে যাবে স্মল লেটার। জি, আমি খুব সংক্ষেপে এবার টু ফ্র্যাগমেন্ট একটু দেখাই যে হি উইল গো হোম টু প্লে ক্রিকেট। দেখো তো দ্বিতীয় অংশ যেটা রয়েছে এটা কি সেন্টেন্স? অ্যাপিয়ারেন্স অনুসারে একটা সেন্টেন্স, কিন্তু স্ট্রাকচার কি বলে? স্ট্রাকচার অনুযায়ী এটা সেন্টেন্স না। সেন্টেন্স না, তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট। আর এই ফ্র্যাগমেন্ট স্ট্রাকচারটা হচ্ছে 2 + v অন, এজন্য এটার নাম হচ্ছে টু ফ্র্যাগমেন্ট বা ইনফিনিটিভ ফ্র্যাগমেন্টও কখনো কখনো বলে। এটাকে যদি আমরা একটু রিপ্লেস করি, টু প্লে ক্রিকেট হি উইল গো হোম। দেখো টু প্লে ক্রিকেট হি উইল গো হোম, এখানে এই যে অংশটুকু রয়েছে টু প্লে ক্রিকেট, এই অংশটুকু কিন্তু একটা ফ্র্যাগমেন্ট। দুইটা সেন্টেন্সে দুইটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি? একটাতে টু ফ্র্যাগমেন্ট আগে বসেছে, একটাতে টু ফ্র্যাগমেন্ট পরে বসেছে, এটুকু হচ্ছে ডিফারেন্স। এখন আমরা এটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই তাহলে কি হবে দেখো, যখন আচ্ছা প্রথমটা উপরে দেওয়াই বেটার। যখন তুমি টু ফ্র্যাগমেন্ট অ্যাডজাস্ট করবা তখন নিয়ম হচ্ছে আগে যখন আমরা আইএনজি ফ্র্যাগমেন্ট অ্যাডজাস্ট করেছিলাম দুপাশে কিন্তু কমা বসেছিল, আগে এবং পরে দু ক্ষেত্রে কিন্তু কমা বসেছিল। টু এর ক্ষেত্রে যেটা হবে, টু ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে প্রথম অংশে কমা বসবে কিন্তু দ্বিতীয় অংশে কমা বসবে না। ইফ টু ফ্র্যাগমেন্ট ইজ এট দ্য স্টার্টিং you have to use comma when you will replace the full stop. Then h, generally h should be small letter. Second one, he will go home, only full stop will be removed, then t will be small letter, but there will be no comma. তাহলে আইএনজি ফ্র্যাগমেন্ট এবং টু ফ্র্যাগমেন্টের মধ্যে পার্থক্যটা কোথায় হলো? আইএনজি ফ্র্যাগমেন্ট will always receive comma when you have to remove the full stop. যখন তুমি ফুল স্টপ তুলে দিবে তখন সবসময় ফুল স্টপের পরিবর্তে সেখানে কমা বসবে, সেটা আইএনজি ফ্র্যাগমেন্ট বাক্যের শুরুতে হোক আর শেষে হোক। আর টু ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে? টু ফ্র্যাগমেন্ট বাক্যের শুরুতে হলে ওই ক্ষেত্রে ফুল স্টপ উঠে কমাটা বসবে, আর যদি পরে বসে বাক্যে তাহলে সেক্ষেত্রে কমাটা বসবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে আইএনজি এবং টু ফ্র্যাগমেন্টস এর সলিউশন। যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখো 2 নম্বর এক্সাম্পলটা দেখো। ক্লিফ স্যাট বাই টেলিফোন ফর আওয়ার্স হোপিং দ্যাট লিসা উড কল। এখানে আওয়ার্স এর পর যেহেতু আওয়ার্স এর এখানে ফুল স্টপ রয়েছে
হোপিং সেকেন্ড পার্টে তাহলে এখানে ফুল স্টপটা উঠে কমা বসবে আর এইচ হয়ে যাবে স্মল লেটার। এরপরে কি ছিল না ছিল সেটা আমাদের দেখার বিষয় না। এবার আমরা এক্সারসাইজ গুলোতে দেখি, এখানেও ঠিক 4টা এক্সারসাইজ খুব শর্ট, 1 মিনিটের মধ্যে শেষ করো। আমি এর মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা বের করি। স্যার হয়ে গেছে না? আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স শিটটা একটু কপি করছি। ওয়েট। ওকে, স্যার প্রথম Number one, police officers stood near the police officer stood near the corner directing people around the accident. কি হবে? এখানে ফুল স্টপ উঠে কমা বসবে আর ডি হবে স্মল লেটার, কারণ এখানে আইএনজি ফ্র্যাগমেন্ট সেকেন্ড পার্টে বসেছে। নাম্বার 2, এখানটাতে ফুল স্টপটা উঠে যাবে এবং কমা বসবে না এখানে। কমা বসবে না স্যার। কেন বসবে না? স্যার যেহেতু এটা টু ফ্র্যাগমেন্ট এবং সেটা সেকেন্ড পার্টে বসেছে, এইজন্য এখানে কমা বসবে না। নাম্বার 3, নাম্বার 3 তে হচ্ছে স্যার এখানটাতে ফুল স্টপ উঠে কমা বসবে এবং টিটা স্মল লেটার হবে, কারণ আইএনজি ফ্র্যাগমেন্ট বা স্টার্টিং এ ব্যবহার করা হয়েছে এবং আইএনজি ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে আমরা শুরুতে বা শেষে যখনই ব্যবহার করি না কোনো আইএনজি ফ্র্যাগমেন্ট সবসময় কমা রিসিভ করবে। নাম্বার 4, এখানটাতে ফুল স্টপ উঠে যাবে এবং টিটা স্মল লেটার হবে, কমা বসবে না যেহেতু টু ফ্র্যাগমেন্টটা পরে। Exactly. So number 4, menu full stop will be removed and T will be small letter. There will be no comma because it is in the second part. Any question, any confusion from anyone? কারো কাছ থেকে কোনো observation, কোনো question? সহজ আছে না মোটামুটি? হ্যাঁ স্যার। জি স্যার। এটা খুবই সহজ, কিন্তু সমস্যা হচ্ছে ওই একসাথে যখন 4টা টপিক দেওয়া হয় তখন এই তাল সামলানোটা কঠিন আর কি। পেঁচায় যায় স্যার। ওই তাল সামলাতে পারলে আর কোনো সমস্যা নেই, একদম পুরো খুবই ইজি কোশ্চেন, কোনো অসুবিধা হবে না আশা করি। ওকে, সো আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। বাকি 2টা থাকলো অ্যাডেড ডিটেল ফ্র্যাগমেন্ট এবং আরেকটা হচ্ছে মিসিং সাবজেক্ট ফ্র্যাগমেন্ট, এটাকে আমি ক্লাসে শেষ করবো। আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি একটু। Now respond please, Mohammad Bilal. Yes sir, sir 99. 99. Sir 2000. Sorry. কয় তারিখ? 2। Okay, Mohammad Bilal done. Then Manan Khan absent. Shariful Alam স্যার ও ছিল। Okay, Jubair Pathan. জি স্যার আছে তো স্যার। Okay, Yasin Hossain. Yes sir. Okay, Sheikh Shahriar Rumi. প্রেজেন্ট স্যার। Manas Majumdar absent. Mustaq Shahriar. Arif Anjum. Ashrafuddin প্রেজেন্ট স্যার। Rakibul Hassan. Mustaq, okay, got you. And then Rakibul Hassan, Mehrunessa Prabha, Rafi Islam. Yes sir. Then Munjurul Islam Hasib, possibly absent. Abu Bakr Siddiq, তো প্রথমে ছিল একদম ফার্স্ট জয়েনিং আজকে তোমার। রিজওয়ান ইসলাম, শাকাওয়াত হোসেন ফারাবি,
Sorry, John. Okay, Rezwan, got you. Then Saklain Ahmed. Present, sir. Okay, Sajjad Amin. Present, sir. You can take the leave after the attendance, please. Tariq Hassan. Present, sir. Mehdi Hassan. Sir, Sajjad Amin দিছেন? Yes, Sajjad Amin done. Mehdi Hassan absent. Then Raisul Islam. Mohitul Islam Bijoy. Then Mansur Alam Murad. Yes, sir. Then Mamun Khan. Abu Raihan Naim. Present, sir. Arman Khan. Sorry, Yes, sir. Arman Akand. Ji, sir. Okay. Sifatul Islam. Sujana Akhtar Chadni. Yes, sir. Okay. Jannatul Said Prince. Yes, sir. Nahidul Islam Shadin. সিআর কি হয়েছে? সিআর ইদানিং খুব অ্যাবসেন্ট থাকে, কোন অসুবিধা নাকি? ওকে, কাউসার আহমেদ। দেন শয়ন কুন্ডু। Present, sir. মানিক শেখ। আসানুল হাবিব। Yes, sir. ইফতেখার আহমেদ শিশির। ইয়াসিন আরাফাত। Present, sir. ইফতেখার আহমেদ অয়ন। মাহমুদুল হাসান। আব্দুল্লাহ আল জামিল। Present, sir. And Sagar Vishwas. Anyone else? Did I miss anyone? Sir, Mehdi Hassan, 85. Best number একটু বলো তো। মেহেদি হাসান got you. 211. হ্যাঁ, ওকে, পেয়েছি। স্যার শাকাওয়াত হোসেন স্যার। শাখাওয়াত হোসেন ফারাবি। জি স্যার। তোমারটা দিয়েছি স্যার আমাকে কালকে অ্যাটেন্ড লাস্ট ক্লাস অ্যাটেন্ড কালকেও ছিল দিয়েছি। একবার। আচ্ছা কালকেরটাও দেওয়া আছে তোমার। 87 স্যার। 87 মহিতুল ইসলাম বিজয়। ওকে, এনিওন এলস? আর কেউ? গতকাল অ্যাটেন্ড ছিলাম স্যার। গতকাল দেওয়া আছে তোমারটা। আর কেউ? মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট উইক।